আগামী বছরই দেশে টিকা উৎপাদন শুরু, আসবে সেরামের টিকাও, জানালেন সালমান এফ রহমান। বিশ্বের সবচেয়ে দূষিত শহর চীনের হোটান, শীর্ষ 10 শহরের 9টি ভারতের, আইকিউয়ারের গবেষণা। $140 বছরের ভয়াবহতম বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ, 1 সপ্তাহে 34 জনের মৃত্যু, নিখোঁজ 10। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। আগামী বছরে দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে এই তথ্য জানান তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনে এরই মধ্যে ইনসেপ্টার সাথে চীনের চুক্তি হয়েছে, যে কোনো সময় উৎপাদনে যেতে পারবে কোম্পানিটি। এছাড়া বেক্সিমকো 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই টিকা উৎপাদনে পুরোপুরি প্রস্তুত হবে। সরকারিভাবেও টিকা উৎপাদনে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার বাকি অংশ আগামী মাস থেকে আসা শুরু করবে বলে জানান তিনি। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে পুরোটাই পাওয়া যাবে জানান সালমান এফ রহমান। 2-3টা কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে, কিন্তু এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যে বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে। বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বের সবচেয়ে দূষিত 100 শহরের মধ্যে 94টি ভারত, চীন ও পাকিস্তানের, আর শীর্ষ 10 দূষিত শহরের 9টি ভারতের। তালিকায় থাকা বাংলাদেশের 4 শহরের মধ্যে শীর্ষে মানিকগঞ্জ। এ তথ্য উঠে এসেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ারে। প্রতি বছরই বায়ু দূষণের কারণে ধোঁয়াশায় ছেয়ে যায় ভারতের রাজধানী নয়াদিল্লি। গত সপ্তাহে পরিস্থিতির এতটাই অবনতি হয় যে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কেজরিওয়াল সরকার। শীতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলছে কৃষকেরা, ফলে দিল্লির বাতাসে বিষাক্ত ধোঁয়ার মাত্রা আরও বাড়ছে। বায়ু দূষণকারী কণা PM2.5 এর মাত্রার ভিত্তিতে বিশ্বের দূষিত শহরের 100টির মধ্যে 46টি ভারতের, আর শীর্ষ 10 দূষিত শহরের তালিকার 9টি ভারতের। এসব শহরে প্রতি ঘনমিটার বাতাসে PM2.5 এর বার্ষিক গড় উপস্থিতি 81.6 থেকে 106.6। দূষণের তালিকায় 46 শহর রয়েছে চীনের। 100 শহরের মধ্যে 1 নম্বরে রয়েছে দেশটির জিংজিয়াংয়ের হোটাং। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে PM2.5 এর বার্ষিক গড় উপস্থিতি ছিল 110.2। দূষিত বায়ু তালিকায় আছে পাকিস্তানের 6 শহর। এরপরই বাংলাদেশ আছে 4টি শহর। শীর্ষ 100 শহরের 15তম স্থানে আছে মানিকগঞ্জ, ঢাকা 23তম, আর 60 ও 61তম অবস্থানে আছে ঢাকার আজিমপুর ও গাজীপুরের শ্রীপুর। ইন্দোনেশিয়ার 1 ও থাইল্যান্ডের 1টি শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বে দূষিত বায়ুর কারণে বছরে 70 লাখ মানুষের মৃত্যু হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 140 বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় এ পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ 10 জন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 50,000 মানুষকে, আর নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। টানা বৃষ্টিতে রাজ্যের সড়ক ও মহাসড়কগুলো ডুবে যাওয়ায় কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে ওইসব গ্রামে জরুরি খাদ্য এবং পানি সরবরাহ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 16টি দল বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছে। 26 নভেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
বিশ্বে করোনায় একদিনে ৫,৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,43,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,74,000। এ পর্যন্ত আক্রান্ত 25,83,00,000-এর বেশি। ইউরোপ জুড়ে প্রকোপ বাড়ছে করোনা ভাইরাসের, ফের দেশে দেশে জোরদার করা হচ্ছে বিধিনিষেধ। করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত জার্মানি। বাঁচতে চাইলে দ্রুত টিকা নিতে নাগরিকদের তাগিদ দিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। করোনার ডেল্টা ধরনকে প্রতিহত করতে টিকার বিকল্প নেই বলছে কর্তৃপক্ষ। এদিকে স্লোভাকিয়ায় টিকা না নেয়া নাগরিকরা আগামী 3 সপ্তাহ শপিং মল, রেস্তোরাঁ এবং জিমে যেতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার করোনায় সর্বোচ্চ 1241 জন মারা গেছে রাশিয়ায়। সংক্রমণ কমাতে দেশটির কাজান রাজ্যে টিকাপ্রাপ্ত নাগরিক ছাড়া বাকিদের গণপরিবহন ব্যবহার নিষিদ্ধ করেছে রুশ সরকার। এদিকে টিকা কার্যক্রমে জোর দেয়া হলেও যুক্তরাষ্ট্রে সোমবার করোনায় 516 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 74,000 মানুষের দেহে। নিজ দেশের জনগণকে ডেনমার্ক ও জার্মানি ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। সোমবার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 56 বছর বয়সী জিন করোনার টিকার 2 ডোজ নিয়েছেন। এর আগে কখনো তিনি ভাইরাসটিতে আক্রান্ত হননি। এদিকে যুক্তরাজ্যে সোমবার 44,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ভারতে গত 24 ঘন্টায় 7,500 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা 543 দিন পর সর্বনিম্ন শনাক্ত। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইজারের করোনা টিকা 12 থেকে 15 বছর বয়সীদের জন্য দীর্ঘমেয়াদে কার্যকর। 2 ডোজ নেয়া কিশোর কিশোরীদেরকে 4 মাসের বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর সোমবার এই দাবি করেছে ফাইজার বায়োএনটেক। 2 ডোজের ফাইজারের টিকা করোনার বিরুদ্ধে 100% কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। তবে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে হলে আরও তথ্য, উপাত্ত ও প্রমাণের প্রয়োজন। 12 বছরের বেশি বয়সীদের 30 মাইক্রোগ্রাম টিকার ডোজ যেন দেয়া যায়, সেজন্য শিগগির আবেদন করবে ফাইজার। মে মাসে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। আগস্টে 16 ও তার বেশি বয়সীদের পূর্ণ ডোজ দেওয়ার অনুমোদন দেয়া হয়। তালেবানরা ক্ষমতা নেয়ার পর আর্থিক দুরবস্থায় আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়া ও অবরোধ নিষেধাজ্ঞায় বেড়েছে আর্থিক সংকট। খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে অনেক অবস্থা সম্পন্ন পরিবারকে। করোনা ও দীর্ঘমেয়াদী খরার কারণে অস্বাভাবিক বেড়েছে খাবারের দামও। মার্কিন সমর্থিত সরকারের আমলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি ছিল বিদেশি সহায়তা নির্ভর। তালেবানরা ক্ষমতা নেওয়ার পর অনিশ্চিত হয়ে যায় বিদেশি সহায়তাও। স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট আরও বাড়ে অবরোধ নিষেধাজ্ঞায়। আফগানিস্তানে তালেবান শাসন শুরুর পর দেশটিতে বন্ধ হয়ে যায় বিদেশি অর্থায়নের বিভিন্ন প্রকল্প। এতে আয়ের পথ বন্ধ হয়ে যায় অনেক মধ্য আয়ের আফগানদের। এছাড়াও বেতন আটকে আছে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর। এই পরিস্থিতিতে খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে আফগানদের। অনেকেই বিক্রি করে দিচ্ছেন ব্যবহার্য জিনিসপত্র। বিপদ বাড়ছে শীত বাড়তে শুরু করায়। আর্থিক দুরবস্থায় শীতের কাপড় কেনা হয়ে পড়েছে কঠিন। আমরা এই সাহায্য সংস্থাগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি যেন তারা সহযোগিতার আওতা আরও বৃদ্ধি করে। এই সংস্থাগুলো তাদের সাহায্যের হাত আরও বাড়ালে আসন্ন শীতের জন্য কিছুটা প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়ায় সহায়তা বাড়াতে হচ্ছে খাদ্য সহায়তা। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে গত বছর 90 লাখ বাসিন্দাকে সহায়তা করা হয়। চলতি বছর যে সংখ্যা দাঁড়িয়েছে 1,40,00,000। আগামী বছর 2,30,00,000 আফগানকে সহায়তার লক্ষ্য সংস্থাটির। আমরা আফগানদের প্রথমে খাবার দিয়েছি আর এই দফায় নগদ সহায়তা দিচ্ছি।
প্রতি পরিবারকে প্রায় $76 করে দেয়া হচ্ছে। আগামী বছর আমাদের 2,30,00,000 আফগানকে সহায়তার লক্ষ্য আছে। চলমান অবস্থার কারণে 2020 সালে আফগানিস্তানের 90% মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে আশঙ্কা ইউএনডিপির। দেশটির জিডিপি সংকুচিত হতে পারে 13.2% পর্যন্ত। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস উপলক্ষে আয়োজিত প্যারেডে গাড়ি চাপার ঘটনা কোনো সন্ত্রাসী কার্যক্রম নয় বলে জানিয়েছে পুলিশ। রোববার উইসকনসিনের ওয়াকেসাতে একটি গাড়ি ক্রিসমাস প্যারেডে অংশ নেওয়া মানুষের উপর উঠে যায়। এতে নিহত হয় 5 জন, শিশুসহ আহত হয় 40 জন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার কিছু আগে ওয়াকেসাতে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই দুই ঘটনার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে সংখ্যালঘুদের ভোটাধিকার ক্ষুণ্ণ করা হয়। যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহের সরকারি সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে বিষয়টির নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ফার্নান ডি ভারেনেস। সংখ্যালঘুদের ভোটাধিকার ক্ষুণ্ণ করার ফলে গণতন্ত্র দুর্বল হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য নতুন একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন ভারেনেস। যদিও তার প্রাথমিক পর্যবেক্ষণের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছিল না যুক্তরাষ্ট্রের। সম্প্রতি কিছু আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র, যা কিছু নাগরিকের ভোটাধিকার সংকুচিত করেছে। বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে শিশুসহ অন্তত 46 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 7 জন। মঙ্গলবার তুরস্ক সীমান্তের কাছে কাপিটান আন্দ্রেভো গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানায় উত্তর মেসিডোনিয়া থেকে মোট 52 জন যাত্রী নিয়ে রওনা হয় বাসটি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 12 জন শিশু ছিল। তাদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। তবে কী কারণে বাসে আগুন লাগে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় রোয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। উদ্ধারকর্মীরা জানায় পুরনো ভবনকে নার্সিং হোমে রূপান্তর করা হয়। ভবনটির কাঠের তৈরি ছাদ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 58 জন বয়স্ক ব্যক্তি ছিলেন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয় বলে জানায় তারা। কাশ্মীরের এক মানবাধিকার কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সোমবার বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনগরের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই আইনে জামিন পাওয়া প্রায় অসম্ভব বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এনআইএ জানায় পারভেজের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। জম্মু কাশ্মীরের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ব্যক্তিদের নিয়ে ফেডারেশন JKCCS এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর পারভেজ। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ইতুরি প্রদেশে বাস্তুচ্যুত নাগরিকদের ওপর বিদ্রোহীদের হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইতুরির সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্রোহী গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ কঙ্গো এই হামলা চালিয়েছে। হামলায় নিহতদের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। জাতিসংঘের মতে 2017 সাল থেকে ইতুরি প্রদেশে CODCOর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে। বিদ্রোহীরা মূলত লেন্দু চাষী সম্প্রদায়ের, যারা দীর্ঘদিন ধরে হেমা পশুপালকদের সাথে বিরোধে লিপ্ত। মহাকাশের বর্জ্য অপসারণের লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান নিউম্যান স্পেস। মহাকাশে বর্জ্যকে পুনর্ব্যবহার করে জ্বালানিতে রূপান্তর করবে তারা।
সেই লক্ষ্যে ইনস্পেস ইলেকট্রিক প্রপালশন সিস্টেম নামের একটি প্রযুক্তি তৈরি করতে যাচ্ছে বিজ্ঞানীরা। আধুনিকায়নের দৌড়ঝাঁপে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে মহাকাশেও বাড়ছে বর্জ্যের পরিমাণ। বর্তমানে নভোচারীদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ মহাকাশযানের এইসব ধ্বংসাবশেষ, যা ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার গতিতে ছুটে চলছে। এরই মধ্যে বিপজ্জনক এসব বর্জ্য সরাতে একটি আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়েছে, যেখানে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের কয়েকটি প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে এবার নতুন একটি প্রযুক্তি নিয়ে এই প্রকল্পে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান নিউম্যান স্পেস। মহাকাশে ইনস্পেস ইলেকট্রিক প্রপালশন সিস্টেম নামের প্রযুক্তি তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা ব্যবহার করে মহাকাশযানের আয়ু বা সময় বাড়ানোর পাশাপাশি স্যাটেলাইটগুলোকে ইচ্ছেমতো স্থানান্তর করা যাবে। নতুন প্রযুক্তির যন্ত্রাংশের জ্বালানির যোগান দিতে মহাকাশ বর্জ্য ধ্বংস না করে তা থেকে গ্যাস উৎপাদনের কথা জানিয়েছে নিউম্যান স্পেস। মার্কিন ও জাপানের 3টি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে প্রকল্পটি শুরু করেছে তারা। এরই মধ্যে জাপানের অ্যাস্ট্রোস্কেল ও যুক্তরাষ্ট্রের ন্যানোরকস কৃত্রিম উপগ্রহ ও রোবটের মাধ্যমে মহাকাশ বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছে। আরেকটি মার্কিন প্রতিষ্ঠান সিসলুনার সেই বর্জ্য গলিয়ে পরিণত করছে ধাতব রডে। নিউম্যান স্পেসের প্রপালশন সিস্টেমের কাজ হবে এই ধাতব রডকে জ্বালানিতে রূপান্তর করা। এমনটা হলে বর্জ্য অপসারণের পাশাপাশি সহজেই মহাকাশে জ্বালানির যোগান পাবে নভোচারীরা। ফলে পৃথিবী থেকে মহাকাশে আর জ্বালানি পাঠাতে হবে না। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সব সময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।